আসসালামু আলাইকুম। যারা দেখছেন এবং শুনছেন সকলকে শুভেচ্ছা। আমি নূর আহমেদ দিদার, আয়কর আইনজীবী এবং ভ্যাট কনসালট্যান্ট। আমি আয়কর এবং ভ্যাট বিষয়ক সমসাময়িক কিছু বিষয় নিয়ে আলোচনা করি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে, আপনারা জানেন সম্প্রতি আমাদের জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট পেশ করা হয়েছে এবং অর্থায়ন 2024 সংসদে বিল আকারে উত্থাপিত হয়েছে। এটি যদি পাশ হয় তখন আমাদের আয়কর আইনেরও কিছু পরিবর্তন হবে, সংশোধন হবে। সেই সংশোধনের একটি পর্যায়ে আমাদের নতুন একটা বিষয় সংযোজন করেছে, সেটা হচ্ছে স্থায়ী পরিসম্পদ এর উপর কিছু যদি কর দেয় এবং আর্থিক পরিসম্পদের উপর বা বিশেষ কিছু সম্পদের উপর যদি 15% কর দেয়, কর পরিশোধ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে অপ্রদর্শিত সম্পদ প্রদর্শন করা যাবে। বিষয়টা হচ্ছে যে, আপনারা জানেন অনেকেই অনেক পরিসম্পদ বা সম্পদ রয়েছেন যেটা তারা দেখাতে পারছেন না। তো বর্তমান সংসদে সেই প্রস্তাবিত অর্থ বিলে সেই বিষয়টি রাখা হয়েছে যে, যারা স্থায়ী সম্পদ আছে, স্থায়ী সম্পদ বলতে যেমন অ্যাপার্টমেন্ট, প্লট কিংবা ভূমি, সেগুলো এবং কিছু আর্থিক পরিসম্পদ থাকতে পারে, যেমন ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস, সেভিংস সার্টিফিকেট, সঞ্চয়পত্র, এক্সট্রা সেক্টর যে এফডিআর, এগুলো যদি থাকে সেগুলোর উপরেও একটা নির্দিষ্ট হারে কর দিলে সেটাকে প্রদর্শন করা যাবে। তো আমি সেই আলোচনার শুরুতেই প্রথমে আসছি যে কীভাবে সেটা সংসদে প্রস্তাব রাখা হয়েছে। সেটি হচ্ছে, যারা আপনারা জানেন আমাদের পূর্বের আইনে ফার্স্ট শিডিউলে শুধু অ্যাপার্টমেন্টের একটা বিশেষ কর দিয়ে সেটাকে সম্পদ ব্যাখ্যায়িত হিসেবে ধরে নেওয়া হয়, যদি ওই বিশেষ করটা দেওয়া হয় স্কয়ার মিটার হিসেবে, সেটিরই একটি অংশ, অর্থাৎ এটাকে আমরা যেটা বলি তৃতীয় অংশ সংযুক্ত করা হয়েছে, অংশ 3। সেখানে যে সারণী 1 এবং 2 এই দুটোর মাধ্যমে এই বিলটা উত্থাপন করা হয়েছে। যাই হোক, আমি মূল বিষয়ে চলে আসি। তাহলে প্রথম শিডিউলের 3 নম্বর অংশে সেখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, সারণী 1 এবং 2 এর মাধ্যমে দুটো ক্যাটাগরি ভাগ করা হয়েছে। 1-এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে, আপনার বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের মৌজা ভ্যালু বা মৌজা বা এরিয়ার যেই ডিগনিটি অনুসারে, এরিয়া অনুসারে সেটা আমাদের এখানে ক্যাটাগরি করা হয়েছে। এখানে 6টা ক্যাটাগরি করা হয়েছে। তার মধ্যে আমি যেটা বলবো যে, একটা ফ্ল্যাট যেগুলো, সেটা জন্য একটা রেট পার স্কয়ার মিটার হিসাবে, এবং যেটা ভূমি তার জন্য আরেকটা রেট ধরা হয়েছে, সেটা হচ্ছে পার স্কয়ার মিটার হিসাবে। তো সেই ক্ষেত্রে এখানে 6টা ক্যাটাগরিতে এই মৌজার যেই এরিয়া অনুসারে 6টা মৌজা এরিয়া ভাগ করা হয়েছে। তা আপনারা জানেন যে ঢাকার পোশ এরিয়াগুলোতে একটু বেশি থাকবে, আর যেগুলো পোশ এরিয়া না, সিটি কর্পোরেশন, পৌরসভা কিংবা অন্যান্য ইউনিয়ন এলাকায়, সেখানে একটু কম হবে। তো সর্বোচ্চ ফ্ল্যাটের ক্ষেত্রে 6,000 টাকা পার স্কয়ার মিটার এবং সর্বনিম্ন 500 টাকা, অর্থাৎ 6,000 থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত করের হার নির্ধারণ করা আছে পার স্কয়ার মিটারে। ভূমির ক্ষেত্রে একটু বেশি, সর্বোচ্চ সেই এরিয়া বেদে, মৌজার এরিয়া বেদে সর্বোচ্চ 15,000 এবং সর্বনিম্ন 300 টাকা পর্যন্ত পার স্কয়ার মিটার হিসেবে যদি আপনি এই সম্পদটা ঘোষণা করেন, তাহলে সেটা আপনি প্রদর্শন করতে পারবেন। এবং সেই ক্ষেত্রে এটা হলো স্থায়ী পরিসম্পদের জন্য। অনেক ক্ষেত্রে আর্থিক কিছু পরিসম্পদ থাকে। আপনারা জানেন যে অনেক সময় ফাইন্যান্সিয়াল স্কিমস থাকে, যেমন নগদ ব্যাংকে জমা থাকতে পারে, সিকিউরিটিস থাকতে পারে, গচ্ছিত অর্থ, ব্যাংকের বিভিন্ন স্কিম, যেটা সঞ্চয়পত্র থাকতে পারে, এফডিআর থাকতে পারে, তারপরে ডিপিএস থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। যত ফাইন্যান্সিয়াল ক্যাশ সহ আর কি, যদি আপনার কিছু ক্যাশও থেকে থাকে উইদাউট ইনভেস্টমেন্ট, সেটাও আপনি স্ট্রেট 15% যদি আপনি কর দিয়ে ফেলেন, তাহলে সেটা আপনি প্রদর্শন করতে পারবেন। তাহলে এখানে স্থায়ী পরিসম্পদ এবং আর্থিক পরিসম্পদ ছাড়াও যদি অন্যান্য কোনো সম্পদ থেকে থাকে, সেটাও আপনি 15%, মানে সেটার ভ্যালুর উপরে 15% আপনি কর দিয়ে সেটা প্রদর্শন করতে পারবেন। সেখানে ধরুন
স্থায়ী সম্পদ, আর্থিক পরিসম্পদের বাইরে যেমন একটা গাড়ি থাকতে পারে, সেই গাড়িটাও আপনি ইচ্ছা করলে 15% কর দিয়ে আপনি মানে প্রদর্শন করতে পারবেন। তো এখানে যেটা প্রদর্শন করা যদি হয়, অর্থাৎ আমাদের এই কিছু কন্ডিশন হচ্ছে যে প্রদর্শনের ক্ষেত্রে আপনি যে চলতি যে আমাদের জুলাই থেকে যে করবর্ষটা শুরু হবে 24-25, সেই করবর্ষ থেকেই আপনারা সেটা দেখাতে পারবেন। সেটা এবং অর্থবর্ষ 23-24-এর থেকে শুরু করে তার পিছনেও আপনি যদি কোনো সম্পদ থেকে থাকে সেটাও আপনি দেখাতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র যে এই করবর্ষের সাথে রিলেটেড অর্থবর্ষ সেটা না, অর্থাৎ এর পিছনের যদি কোনো পরিসম্পদ আপনি প্রদর্শন করে থাকেন সেটা আপনি দেখাতে পারবেন। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কিছু কন্ডিশন তো অবশ্যই থাকে। যারা ফ্ল্যাটের ক্ষেত্রে যেসব ক্ষেত্রে বাণিজ্যিকভাবে ব্যবহৃত হবে সেক্ষেত্রে যে হারটা আছে সেটা আরও 100% অতিরিক্ত হবে। অর্থাৎ যা হবে যদি 6,000 হয় 12,000 টাকা সেটা স্কোয়ার মিটার হবে। তো এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে যদি সেটা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়। তো এগুলো কন্ডিশন থাকবে এবং এই ক্ষেত্রে যদি আপনারা এই প্রদর্শনের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে আপনাকে কোনো অথরিটি, গভর্নমেন্ট স্ট্যাটিউটরি বডি যারা আছে, বিশেষ করে আয়কর বিভাগ ছাড়াও সরকারি অন্য সংস্থা আছে যারা অনেক সময় আপনার সম্পদের বিষয়গুলো জানতে চাইতে পারে। তো সেই ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে নো অথরিটি অফ দ্য স্ট্যাটিউটরি ডিপার্টমেন্ট অফ দ্য গভর্নমেন্ট তারা আপনাকে প্রশ্ন করবে না। তবে এই ক্ষেত্রে একটা বিষয় চলে আসে যে তাহলে অনেকেই এই বিষয়টা সমালোচনা করছেন যে অনেকেই 30% দিয়ে আমরা হোয়াইট করেছে বা এখানে প্রদর্শন করেছে, আর এখন ওনারা 15% দিয়ে হোয়াইট করছে বা প্রদর্শন করছে। যাই হোক, এখানে এই বিষয়টা একটু আমি মনে করি একটু ক্লিয়ার করি। আমি যেটা জানি, যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে আসলে মূলত এখানে আইনের ভাষায় বলা হচ্ছে অপ্রদর্শিত। এখানে অবৈধ কোনো সম্পদ প্রদর্শনের কথা বলা হয়নি। অপ্রদর্শিত সম্পদ যেটা আপনার অনেক সময় বৈধভাবে উপার্জিত অর্থের যে অপ্রদর্শন থেকে থাকে, অনেক সময় ভালো ব্যবসা করেছেন কিন্তু আপনি কোনো না কোনোভাবে সম্পদটা হাইড করেছেন। তো সেক্ষেত্রে আপনি ব্যবসা করে সেটা অর্জন করেছেন, সেটা শিওর। আপনি চাকরি করে মানে আপনি ভালো বেতন পেতেন কিন্তু আপনি পুরো বিষয়টা আপনি শো করেন নাই। তো এটা তো আপনার চাকরিটা তো আপনার বৈধ ছিল, তারপর আপনার ব্যবসাটা আপনার বৈধ ছিল। তো যে কোনো কারণেই হোক আপনি সেই বিষয়টা আপনার অপ্রদর্শিত রয়ে গেছে। সেই অপ্রদর্শিত সম্পদগুলি কিন্তু প্রদর্শন করার সুযোগটা দেওয়া হয়েছে। এখানে একটা বিষয় প্রায় আমি মনে করি সোশ্যাল মিডিয়াতে খুব বেশি আলোচনা হচ্ছে যে কালো টাকা। আসলে এখানে কালো টাকার কথা বলা হয়নি, এখানে অপ্রদর্শিত সম্পদ আপনি যেগুলো প্রদর্শন করা যেত আপনি প্রদর্শন করতে পারেন না। কিন্তু যেগুলো অবৈধ টাকা, হুন্ডি করে টাকা অর্জন করেছেন, আপনি মানুষ মার্ডার করে টাকা অর্জন করেছেন অবৈধ উপরে, সেটা আপনি দেখাতে হয়তো দেখাবেন, কিন্তু এর মানে এই নয় যে আপনি একবারে ফৌজদারি অপরাধ থেকে মুক্ত হয়ে যাবেন। আমার মানে নিজস্ব অ্যাসপেক্ট হচ্ছে যে সেটা নয়। এক্ষেত্রে অলরেডি এটার একটা বিষয় হচ্ছে যে যারা অবৈধ উপায়ে অর্জিত সম্পদ যদি দেখানো, সেখানে কিন্তু আরেকটা অথরিটি থাকে। হয়তো এখানে আয়কর কর্তৃপক্ষ আপনাকে প্রশ্ন না করলেও দুদকের বিষয়ে যদি হয়তো যদি জানতে চায়, আমার মনে হয় তারা এই বিষয়টি জানতে চাইতেই পারে। যদি অবৈধ বিষয়, আপনি একজনকে মার্ডার করেছেন বা মানি লন্ডারিং, হুন্ডি করে টাকা অর্জন করেছেন অবৈধ উপায়ে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যেন সেটা এবং মানে আপনি ফৌজদারি যে অপরাধ সেখান থেকে আপনি মুক্ত হতে পারবেন বলে আমি মনে করি না। যাই হোক, তারপরে যারা অনেক সময় এটা বিশেষ করে সরকার যেই উদ্দেশ্যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী যেটা বাজেটে বেশ বলেছেন যে বর্তমান বাস্তবতা হচ্ছে এটার ভিন্ন জিনিস। অর্থাৎ অনেক ক্ষেত্রেই এটা এক ধরনের অ্যামনেস্টি। অর্থাৎ আমরা এখন বর্তমানে ডিবিএস সিস্টেম, মানে আমাদের যে বিভিন্ন কোম্পানিগুলো ব্যাংকের সম্পদ দেখাতে পারছে না, অর্থাৎ তাদের বৈধ সম্পদ দেখানো যেত। অনেক সময় ব্যাংকের ঋণ নেওয়ার জন্য অনেকেই দেখায়, কিন্তু পরবর্তী দেখা গেল কি এখন তো আর দুটো অডিট রিপোর্ট করা সম্ভব না। তো সেক্ষেত্রে একটা অডিট রিপোর্টেই সেটা আমার যা যা সম্পদ আছে সেটাকে নিয়ে আসতে হবে। তা আমি মনে করি সরকারের উদ্দেশ্য হচ্ছে একটা অ্যামনেস্টি ধরনের, যে যারা বিশেষ আগে তো কোম্পানির সেই সুযোগটা ছিল না, কোম্পানিকেও সেই সুযোগ দেওয়া হয়েছে। তারা ইচ্ছে করলে এই বিষয়টা তারা যদি ঘোষণা করে তাহলে তারা তাদের মূল স্থিতিপত্রে বা কোম্পানির যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সেখানেও তারা শো করতে পারবে। তো সেক্ষেত্রে তারা যে তাদের যেই
ব্যাংকের লোন প্রাপ্তির ক্ষেত্রে যে ফাইন্যান্সিয়াল স্ট্রংনেস অনেক সময় দুর্বল থাকে, বিশেষ করে যেটা বাস্তবতা ট্যাক্সের ক্ষেত্রে অনেক সময় হয় আর কি, যদি কোনো কিছু হাইড করা থাকে, সরকার একটা এমনেস্টি দিয়েছে, সেটা জেনে তুমি মূলধারায় নিয়ে আসো এবং সেটা একটা সুযোগ দেওয়া। তা আমি এইটুকুই মনে করি যে এখানে আসলে বিষয়টা হচ্ছে যে যেভাবে বলা হচ্ছে যে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দেওয়া হয়েছে, সেরকম না। এটা অ্যাকচুয়ালি এগুলো কারেকশন করার সুযোগ দিতে হয়। তবে আমার একটা ব্যক্তিগত মত হচ্ছে যে এটা আনলিমিটেড সময়ের জন্য দেওয়া উচিত নয়, এবং যারা কোনো একটা অ্যাকশন নেওয়ার আগে কোনো একটা অ্যামনিস্টি দেওয়া হয়, সেক্ষেত্রে সরকারের একটু স্ট্রং বিধান করা উচিত ছিল যে এই সুযোগটা যদি কেউ না করে, তাহলে তাকে পরবর্তীতে দেখাতে গেলে এই পর্যায়ের এই সম্পদ এই পর্যন্ত অর্জিত সম্পদের জন্য তাকে একটা অবশ্যই বড় ধরনের পেনাল্টি বিধান করা উচিত ছিল। তাহলে হয়তো অনেকেই এই বিষয়টা আগ্রহী হবে। আমাদের ক্ষেত্রে যা প্রায় সময় আইনগুলি করা হয়, অনেকেই উৎসাহিত হয় না, মনে করে আবার সুযোগ পাবো। তো এই বারবার এই সুযোগগুলো দিলে অনেক ক্ষেত্রে অনেক সময় তারা আরও ভালো সুযোগের জন্য অপেক্ষা করে থাকে। তো আমি সেটাই বলছি আর কি, যে এই বিষয়টা হয়তো আমাদের নীতি নির্ধারকরা চিন্তা করতে পারেন। তো যাই হোক, আমরা যে বিষয়টা আলোচনা করছি যে ইচ্ছা করলে আপনি আপনার যে অপ্রদর্শিত সম্পদগুলো রয়েছে, এই সামনের যে করবর্ষ শুরু হবে 24-25, অর্থাৎ পিছনের আয় বর্ষের সমস্ত সম্পদগুলো, অপ্রদর্শিত সম্পদগুলো আপনি এই নির্দিষ্ট হারে কর দিয়ে আপনি আপনার স্থিতিপত্রে, আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, ব্যক্তি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা 10B, সেখানে আপনি দেখাতে পারেন। এবং কোম্পানির ক্ষেত্রে যারা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, যেটা ব্যালেন্স শিট, সেখানে আপনি আপনার সম্পদগুলো প্রদর্শন করার একটা সুযোগ তৈরি হচ্ছে। তো আমার আলোচনার বিষয় ছিল আসলে মূলত যে এই বিষয়টা একটু কনফিউজ। তবে এখানে একটা কন্ডিশন হচ্ছে যে যদি আপনার বিরুদ্ধে যদি কিছু অ্যাক্টিভিটিস বা আইনি বিধান চলমান শুরু হয়, সেক্ষেত্রে অর্থাৎ ফাঁকির কোনো অভিযোগ অলরেডি তদন্ত হচ্ছে, সেক্ষেত্রে আপনি আর সুযোগ পাবেন না। এবং আপনার বিরুদ্ধে ধারা 200 বিপরীতে কার্যক্রম শুরু হয়েছে, তথ্য সংগ্রহ, তাহলে সেক্ষেত্রে আপনি আর সুযোগ পাবেন না। অর্থাৎ আপনার বিরুদ্ধে কোনো ফৌজদারি বা অন্য কোনো কার্যধারা চলমান, সেক্ষেত্রে আপনি আর এই সুযোগটা পাবেন না। সুতরাং এটা একটা বিষয় আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। তো যদি আপনার সেই বিষয়টা মাথায় থাকে না, আমার কিছু অপ্রদর্শিত সম্পদ রয়েছে, তাহলে আপনি অবশ্যই খুব সহজেই এই করটা দিয়ে আপনার সম্পদটা প্রদর্শন করতে পারবেন। সেটাতে সরকারেরও রাজস্বটা আহরিত হবে এবং যে সম্পদটা আমাদের অর্থনৈতিক মূলধারায় ফিরে আসবে। তো এটাই হচ্ছে আমার মনে হয় এই আইনটির মূল কনসেপ্ট। আশা করি আপনারা সেটা পজিটিভলি নেবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।